আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কি খবর পূর্ব পাকিস্তানের সকল শ্রেণী পেশার মানুষ, আপনারা কেমন আছেন? আপনাদের নতুন প্রধানমন্ত্রী তার যে পরিকল্পনা আই হ্যাভ এ প্ল্যান কত দূর বাস্তবায়ন সম্ভব হয়েছে, আদৌ কতটা বাস্তবায়ন তিনি করতে পেরেছেন, আপনারা কি আমাদেরকে একটু জানাবেন প্লিজ? অনুগ্রহপূর্বক আপনাদের নব্য প্রধানমন্ত্রী, আপনাদের নব্য জাতির পিতা, আপনাদের নব্য রক্ষাকর্তা তিনি বাংলাদেশ কিভাবে পরিচালনা করছেন আমাদেরকে একটু জানাবেন। অবশ্য আপনারা যদি না জানান তাতেও আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমরা জেনে গেছি আই হ্যাভ এ প্ল্যান বলেছিল না, তার সেই কথাটাকে পিনাকির ভাষায় আমার বলতে ইচ্ছে করতেছে, যদিও আমি পিনাকিকে অনুকরণ করছি না। বাংলার লুথার কিং আই হ্যাভ এ প্ল্যান। দেখবেন প্ল্যান বাংলাদেশকে নিয়ে কি প্ল্যান করেছে আমাদের প্রধানমন্ত্রী, দেখতে চান? আসেন দেখি। অকটেন পেট্রোল নাই। বাংলার লুথার কিং যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে মাইকিং করে জানানো হচ্ছে পেট্রোল অকটেন নাই। আরো দেখবেন আই হ্যাভ এ প্ল্যান। দেখেন পাম্পে ঝুলছে তেল নেই বোর্ড, বাজারে 300 টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল। স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় ফিলিং স্টেশন চালু রাখতে হবে। ব্যাংক, তেলের ডিপো বন্ধ। ঈদের ছুটিতে দেশ জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট। 25 কিলোমিটার ঘুরে মিলল 200 টাকার তেল। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সমস্ত পেট্রোল পাম্প। কেমন দিল আই হ্যাভ এ প্ল্যান। আরো আছে, দেশের এই তেলের সংকটকালীন সময়ে মন্ত্রী পরিষদের মন্ত্রীরা কি ধরনের কথা বলতেছে, তারা কি ধরনের পরিকল্পনা করতেছে সেটাও তো আপনাদের দেখা উচিত। আই হ্যাভ এ প্ল্যান বলে একটা কথা আছে না। তেলের কোনো সংকট নেই, মুক্তিযুদ্ধ মন্ত্রী। তেলের সংকট আছে কি নাই সেইটা বলবে জ্বালানি মন্ত্রী কিংবা জ্বালানি প্রতিমন্ত্রী, যেই থাকুক না কেন, কিংবা প্রধানমন্ত্রী। সে হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রী, তার কাজ মুক্তিযুদ্ধ নিয়ে থাকা। সে বলতেছে জ্বালানি তেলের সংকট নাই, সে কি জানে সেটা? এটা কি সরকারের বক্তব্য? আমরা ভেবে নেব। যদি এটা সরকারের বক্তব্য হয় তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বলতেছে একথা? সামনে তেল সহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এলজিআরডি মন্ত্রী। ওয়াও, সো নাইস, সো বিউটিফুল। মির্জা সাহেব, আপনি এই কথা বলে মূলত একটা জঘন্য কাজ করে গেলেন। সেটা হলো এই যে মির্জা ফখরুল সাহেব কথাগুলা বললেন, এটা শোনার পর বাংলাদেশের অসাধু যে ব্যবসায়ী সিন্ডিকেট আছে তারা প্রচুর পরিমাণে তেল মজুত করবে, পেঁয়াজ থেকে শুরু করে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করবে। এর ফলে কালোবাজারের সিন্ডিকেট সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বেড়ে যাবে। এটা বলে ফখরুল সাহেব মূলত বিএনপি পন্থী যতগুলা চাঁদাবাজ ব্যবসায়ী এবং অসাধু সিন্ডিকেট আছে এদেরকে পেট ফুলিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করে দিয়ে গেলেন। এটাই মূলত সবকিছু এখন সিন্ডিকেট কেন্দ্রিক নিয়ন্ত্রণ করা হবে। আপনারা বুঝতে পারছেন আই হ্যাভ এ প্ল্যান এটার মূল কাজ আসলে কি ছিল? শেষ, বাংলাদেশ শেষ। দেশে জ্বালানি সংকট, পেট্রোল নাই, অকটেন নাই, কিছুদিন পর ডিজেলের সংকট দেখা দেবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তারা এগুলো প্রচার করতেছেন না। তারা আছেন জাইমা রহমান চেলসিতে খেলছে কিনা এটা নিয়ে। আপনারা বুঝেন কোন সময় কোন ইস্যুতে কথা বলা উচিত। দেশের অবস্থা 12টা বেজে গেছে। এর মধ্যেও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সে বলতেছে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার। তার মানে তারা যে পশ্চাৎ দেশ বর্গাত দিয়ে ক্ষমতায় বসছে এই কথার মধ্য দিয়ে আবারও প্রমাণ পেল। তারেক রহমান যে তার পশ্চাৎ দেশ বর্গাত দিয়ে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছেন এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হইতে হয় না। আমাদের চোখে যতই কালো পর্দা দিয়ে রাখা হোক, আমাদেরকে যতই টুপি পরানো হোক, আমাদেরকে যতই টিনের চশমা পরিয়ে রাখা হোক, আমরা বুঝতে পারি, আমরা জানি, আমরা বুঝি ওইটুক সক্ষমতা আমাদের আছে তারা কোন প্রক্রিয়ায় বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। রাশিয়ার তেল কিনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল না বর্তমান সরকার, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাশিয়ার তেল কিনতে কোনো প্রকার ছাড়পত্র দেয়নি, অর্থাৎ অনুমতি পায়নি বাংলাদেশ। যার কারণে বাংলাদেশে তেলের সংকট দেখা দিয়েছে। এবং এই সংকট থেকে কিভাবে বাংলাদেশের উত্তরণ হবে আপনারা কি জানেন? বিদ্যুতের সংকট, এর মধ্যে যদি জ্বালানি সংকট হয় আপনাদের ফসল উৎপাদন করবেন কিভাবে? সেচ কার্যক্রম পরিচালনা করবেন কিভাবে? একবার ভেবে দেখেছেন? ভাবেন নাই? শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এতদিন আপনাদের একদম ফেলতেন।
এখন আপনাদের কথা বের হচ্ছে না, এখন আপনারা কথা বলতে পারেন না। তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর সে যখন প্রধানমন্ত্রী হয়নি তখন আমি বলেছিলাম তারেক রহমান না, তারেক রহমানের পিতা জিয়াউর রহমানকে সৃষ্টিকর্তার কাছ থেকে যদি আবারও প্রেরণ করা হয়, তিনিও বাংলাদেশ স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন না, কারণ বাংলাদেশকে ফুকলা বানিয়ে গেছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। যদিও যাহাই ইউনূস তাহাই জামাত তাহাই বিএনপি, এবং ইউনূসের সরকারের একটা সংস্করিত ভার্সন তারেক রহমানের বর্তমান সরকার, এর মধ্যে কোনো প্রকার পার্থক্য নাই, কিন্তু ইউনূস তো বাংলাদেশকে ফুকলা বানিয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে বিপাকের মধ্যে ফেলে গেছে, যে বিপাক থেকে, সংকট থেকে উত্তরণ করা তারেক রহমানের পক্ষে সম্ভব না, খোদ জিয়াউর রহমান আসলেও সম্ভব না। একথা আমি আরো 6 মাস যাবত বলতেছি, আপনারা কেউ বিশ্বাস করেন নাই। এখন দেখতে পাচ্ছেন তো জ্বালানি সংকট পুরো বিশ্বে দেখা দিচ্ছে, এটা আমি স্বীকার করি, এটা আমি মানি, একথা আমি অস্বীকার করব না। কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশ কিন্তু ঘোষণা দেয়নি সরকারের পক্ষ থেকে সেই সব দেশের সকল পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে, পেট্রোল পাম্পে অকটেন পেট্রোল কোনো কিছু নাই, শেষ হয়ে গেছে। 1 লিটার পেট্রোলের দাম তো 300 টাকা হয়নি পৃথিবীর কোনো দেশে, বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে অসাধু ব্যবসায়ীদেরকে অতিরিক্ত মুনাফা আদায় করার জন্য যত ধরনের ফন্দি আটা দরকার সকল ফন্দি আটতেছে এই সরকার, এবং এটা ঘোষণা দিয়ে বলতেছে মির্জা ফখরুল। এরপর আপনারা কি বলবেন? কি বলার থাকে আপনাদের বলেন? বাংলার লুথার কিং এর আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান কি বাংলাদেশের মানুষের উপর বুলডোজার চালানো? ওইটাই তো আমি দেখতে পাচ্ছি এখন, এর বাইরে তো আমি আসলে কোনো কিছু দেখছি না। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এটা তো বৈশ্বিক সংকট, জ্বালানি সংকট, ইরান ইসরায়েল যুদ্ধ, এর কারণে বৈশ্বিক সংকট দেখা দিয়েছে। ভাই, কোভিডের সময় বিশ্বের বিভিন্ন দেশ হিমশিম খেয়েছিল, সংকটে পড়ে গিয়েছিল। তৎকালীন সময়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একক হাতে সবকিছু সামাল দিয়েছেন। বাংলাদেশ করোনা মোকাবেলায় বিশ্বে অনন্য নজির স্থাপন করেছিল। তৎকালীন সময়েও কিন্তু অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল, কিন্তু শেখ হাসিনা একক হাতে সামাল দিয়েছেন, কারণ তার সেই সক্ষমতা ছিল, তার সেই কূটনৈতিক দক্ষতা ছিল, যেটা ইন্টারমিডিয়েট পাস বাংলার লুথার কিং প্রধানমন্ত্রী নাই। এই সিম্পল সত্যটুকু আপনারা কেন স্বীকার করতে চাচ্ছেন না? ভালো কথা, ভালো হয়েছে তো, পেট্রোল নাই, অকটেন নাই, তোমরা ফকিন্নি, তোমরা থাকো পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের ভাই, তোমরা চালাবা নসিমন, তোমরা উঠবা অটোতে, ভটিতে, তোমরা উঠবা ভ্যান গাড়িতে, তোমরা উঠবা পায়া চালিত রিক্সাতে। তোমরা কেন ভাই প্রাইভেট কার ব্যবহার করবা? তোমরা কেন ভাই দামি দামি গাড়ি ব্যবহার করবা, যেখানে এসি চালাইতে পেট্রোল অকটেনের প্রয়োজন হয়? দরকার নাই তো। যে দেশের প্রধানমন্ত্রী ইন্টারমিডিয়েট পাস, সেই দেশে এসি ব্যবহার করা গাড়িতে, এটা তো বিলাসিতা। সেই দেশে রেঞ্জ রোভার, প্রাডো, বিএমডাব্লিউ এইসব গাড়ি ব্যবহার করা তো বিলাসিতা। যে দেশের প্রধানমন্ত্রী ইন্টারমিডিয়েট পাস, সেই দেশে কেন অফিস আদালতে এসি রাখতে হবে? দরকার নাই তো। পানি খাও, ফ্রিজ দরকার নাই, প্রয়োজনে কারণ বাজার থেকে ওই যে মাছের বরফগুলা কিনে নিয়ে যাও, নিয়ে গিয়ে খাও। তোমরা বাঙালি এইটাই ডিজার্ভ করো, দুঃখিত পূর্ব পাকিস্তানের বাঙালিরা এইটাই ডিজার্ভ করো। ভাই ও বোনেরা, কেমন লাগছে? বাংলার লুথার কিং, বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, পুরুষ প্রধানমন্ত্রী, বাংলার লুথার কিং জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এক অবিস্মরণীয় সাফল্যের শিখরে পৌঁছে গেছে। বাংলাদেশে পেট্রোল পাওয়া যাচ্ছে না, বাংলাদেশে অকটেন পাওয়া যাচ্ছে না, বাংলাদেশে সকল পেট্রোল পাম্প বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাংলাদেশে 1 লিটার পেট্রোলের দাম 300 টাকা অতিক্রম করে ফেলেছে, যেটা পশ্চিম পাকিস্তানের সমমান। ভালো লাগতেছে না? আরো হবে সামনে, মাত্র শুরু। আমরা যা যা বলেছি সবকিছু হুবহু ফলবে। বাংলাদেশের মানুষ এটাই প্রত্যাশা করে। আশা করি বুঝতে পেরেছেন। এই কংগ্রেসে যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন, এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমনভাবে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সেই একইভাবে জামায়াতে ইসলামী সহ মিত্র দলগুলোকে দায়ী করা উচিত, সেটা উল্লেখ করেছেন। এটা এবারের কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের তাই সবচেয়ে উল্লেখযোগ্য। বাংলাদেশে 1971 সালে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব আনা হয়েছে। 1971 সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার যাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বীকৃতি দেন, সে দাবি জানিয়ে মার্কিন প্রতিনিধি সভায় একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে, এবং সেখানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার অর্থাৎ 20শে মার্চ প্রতিনিধি পরিষদে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উত্থাপন করেছেন
প্রতিনিধি পরিষদের সদস্য ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছেও পাঠানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যা হয়েছে এই বিষয়টির স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে এ প্রস্তাব আনা হয়েছে এবং এটা একটা বড় ধরনের তাৎপর্যপূর্ণ ঘটনা তো বটেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে এমনকি বাংলাদেশের রাজনীতি বর্তমান এবং ভবিষ্যতের জন্য। কারণ প্রথমবারের মতো বাংলাদেশে 1971 সালে পাকিস্তানি বাহিনী যে ভয়াবহ নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ঘটনাগুলো ঘটিয়েছে, তার সঙ্গে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর একটা সরাসরি যোগসাজশ এবং সরাসরি সহযোগিতার বিষয় এই প্রস্তাবে উত্থাপিত হয়েছে, প্রস্তাবে উল্লেখিত হয়েছে। বিশেষভাবে জামায়াতে ইসলামীর নাম পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী হিসেবে সরাসরি উল্লেখ নিশ্চিতভাবে, বিশেষ করে বাংলাদেশের সীমানার ভেতরে জামায়াতে ইসলামী নামের কোনো দলের রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার বিষয়টিকে পরবর্তী যে কোনো সময়ে চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে যদি সত্যিকার অর্থেই মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসে এই দাবিকে স্বীকৃতি দেন যে বাংলাদেশে 1971 সালে গণহত্যার ঘটনা ঘটেছিল। এই যে কংগ্রেসম্যান যে প্রস্তাবটি এনেছেন সেখানে তিনি 119তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে 20শে মার্চ এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এই প্রস্তাবনার যে রেজলিউশন সেটি হচ্ছে রেজলিউশন 1130 এবং এতে বলা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার ঘটনাগুলো স্বীকৃতি দিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই বিষয়টি মনে থাকে, এটা স্মৃতিতে থাকে মানব জাতির, এবং এটা নথিবদ্ধ করা হয় যে 1971 সালে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল এবং তাতে যারা ভুক্তভোগী হয়েছিলেন বাঙালি জাতির যে সদস্যরা এবং হিন্দু সম্প্রদায়ের যে সদস্যরা এর ভুক্তভোগী হয়েছিলেন, তাদের এই স্মৃতি যাতে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা প্রতিরোধ করা যায়। এই রেজলিউশন এনেছেন ডেমোক্র্যাট দলীয় এই কংগ্রেসম্যান, সেখানে প্রস্তাব করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পরিষদ 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে নৃশংসতা চালিয়েছে তার তীব্র নিন্দা জানায়। প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের ইসলামপন্থী মিত্ররা, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা, এখানে সরাসরি জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করা হয়েছে কংগ্রেসের এই প্রস্তাবে। সেখানে বলা হচ্ছে যে প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে জাতিগত বাঙালিদের নির্বিচারে গণহত্যা করেছে, তাদের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবী ও শিক্ষার্থীদের হত্যা করেছে এবং 10,000-এরও বেশি নারীকে যৌন দাসত্বে বাধ্য করেছে। একই সঙ্গে তারা হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে গণহত্যা, গণধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর এবং বলপূর্বক দেশত্যাগের মাধ্যমে নির্মূল করার চেষ্টা করেছে। এবং সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রতিনিধি পরিষদ যেন আহ্বান জানায় 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী জামায়াতে ইসলামীর দ্বারা জাতিগত বাঙালি হিন্দুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। মানে 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে ক্ষমতার কেন্দ্রে চলে আসা জামায়াতে ইসলামী যখন যে কোনো অপরাধকেই মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করতে চাইছে, এমনকি ঈদের ছুটিতে যে ভয়াবহ সব সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা ঘটেছে, যানজট সহ যেসব বড় ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে, নতুন সরকারের নিয়ন্ত্রণাধীনে ব্যবস্থাপনায়, বিএনপি সরকারের ব্যবস্থাপনায়, সেটাকেও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান
ঈদ যাত্রার অব্যবস্থাপনা এবং দুঃখজনক দুর্ঘটনাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন এই যে বেশি ভাড়া দিয়ে গরিবদের ঢাকার বাইরে যেতে হয়েছে, বাড়িতে ফিরতে হয়েছে, এগুলোকে জামায়াতে ইসলামী মানবতা বিরোধী অপরাধ বলে মনে করে। জামায়াতে ইসলামী এই যে কোনো অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করতে চায়, কিংবা 2024-এর 5ই আগস্টের পর জুলাই আগস্টে বাংলাদেশে যে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে এবং সেই সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বাহিনীগুলো যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং তার ফলে যে হতাহতের ঘটনা ঘটেছে সেগুলোকেও গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। এবং তারই ফলশ্রুতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক নেতৃবৃন্দ, পুলিশ, সামরিক বাহিনীর কর্মকর্তা সহ সাংবাদিক সকলের বিচার করছে। তো এই অবস্থায় জামায়াতে ইসলামীর আসলে বরাবরের একটা রাজনৈতিক লক্ষ্য হচ্ছে যে তাদেরকে যতই বাংলাদেশে যুদ্ধাপরাধের দল, রাজাকারের দল, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল হিসেবে চিহ্নিত করা হয়, তারা ততই সেই অপরাধগুলোকে লঘু করে দেখিয়ে, এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ট্যাগিং হিসেবে দেখিয়ে এড়িয়ে যেতে চায় 1971 সালে তাদের অপরাধের দায়ভারকে। এই কংগ্রেসে যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমনভাবে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সেই একইভাবে জামায়াতে ইসলামী সহ মিত্র দলগুলোকে দায়ী করা উচিত, সেটা উল্লেখ করেছেন। এটা এবারের কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের তাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক। একবার যদি মার্কিন কংগ্রেসে এরকম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জামায়াতে ইসলামী সেই যুদ্ধাপরাধের দায়ে যে অভিযুক্ত সেই বিষয়টি গৃহীত হয়, এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যদি সত্যি মার্কিন প্রেসিডেন্টকে গণহত্যার স্বীকৃতি দিতে সক্রিয় করতে পারেন বা কনভিন্স করতে পারেন, তাহলে জামায়াতে ইসলামীর পক্ষে এ দায় আর কখনো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে এ দায় আর কখনো এড়িয়ে যাওয়া অত্যন্ত গুরুতর সংকট হয়ে দেখা দেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর যে শীর্ষ নেতৃবৃন্দের মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণের সহযোগিতার দায়ে 1971 সালের তাদের সেসব অপরাধের দায়ে মৃত্যুদণ্ড সহ নানা মেয়াদের দণ্ড হয়েছে। জামায়াতে ইসলামী 2024-এর 5ই আগস্টের পর একদিকে যেমন তাদের এক শীর্ষ নেতা এটিএম আজহারকে একেবারে মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পর সে রায় মওকুফ করিয়ে সংসদ সদস্য নির্বাচন করে সংসদে নিয়ে এসেছেন, তেমনি জামায়াতে ইসলামী বরাবর বলে এসেছে যে ওগুলো আওয়ামী লীগের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক বিচার ছিল। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়েছে, জামায়াতে ইসলামীকে সে দায় স্বীকার করে না। 2024-এর 5ই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে এটা পরিষ্কার হয়েছে। বিশেষ করে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে এটা ভীষণভাবে পরিষ্কার হয়েছে। 2025-এর জুনে যখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে ডক্টর ইউনূস লন্ডন চলে গেলেন এবং তারপর থেকে নির্বাচনী ধারায় ডক্টর ইউনূসের সরকারকে চলতে হলো, তখন থেকেই এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুতেই, ট্রাম্প প্রশাসন কিছুতেই বাংলাদেশে চরমপন্থী জামায়াতে ইসলামীর সরকারকে ক্ষমতায় আসতে দিতে রাজি হচ্ছিল না। জামায়াতে ইসলামীর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যখন একটা বড় ধরনের রিজার্ভেশন আছে, বড় ধরনের আপত্তি আছে, সেটা পরিষ্কার হয়েছে 2025-এ ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে। তখন নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামীকে 1971 সালের গণহত্যার দায়ে কংগ্রেসে অভিযুক্ত করার এই প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ না বলে উপায় নাই। আওয়ামী লীগ ঘনিষ্ঠ কোনো লবি যুক্তরাষ্ট্রে এভাবে
আন্তর্জাতিকভাবেই বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে ফেলার বা প্রশ্নবিদ্ধ করে ফেলার ব্যবস্থা করতে এই উদ্যোগ নিতে এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যানের সঙ্গে কাজ করছে কিনা বলা মুশকিল। আওয়ামী লীগ হয়তো চাইছে তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদেরকে নিষিদ্ধ করতে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে যে দলটি জামায়াতে ইসলামী, সেই দলটিকেই রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়ার আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করতে। কাজেই কোন দিকে যায় কংগ্রেসের এই প্রস্তাব, কোন দিকে যায় জামায়াতে ইসলামীকে গণহত্যা দায়ে দোষী করবার এই উদ্যোগ, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে জামায়াতে ইসলামীর গা থেকে 1971 সালের অপরাধের গন্ধ লুকানো যে ক্রমেই আরো কঠিন হয়ে পড়ছে তা বোধহয় নিশ্চিত। কিছুতেই 1971কে ভুলতে দিতে চায় না জামায়াতকে আওয়ামী লীগ, বিএনপি সহ কোনো পক্ষই, সেটাও নিশ্চিত।